আচ্ছা, আমাদের টপিক হচ্ছে দ্য সিরিয়ালাইজেবল ইন্টারফেস। হ্যাঁ, নট এভরি অবজেক্ট ক্যান বি রিটেন টু অ্যান আউটপুট স্ট্রিম। Object that can be so written are said to be serializable. A serializable object is an instance of Java IO serializable interface. So the object class must implement serializable. The serializable interface is a marker interface. Since it has no method, you don't need to add additional code in your class that implement serializable. Implementing this interface enable the Java serialization mechanism to automate the process of storing object and arrays. এই অতগুলো কথার মূল কাজ হচ্ছে যে এই সিরিয়ালাইজেবল যে ইন্টারফেসটা আছে এটাকে যদি আমরা কোনো ক্লাসের সাথে ইমপ্লিমেন্ট করি, ইমপ্লিমেন্ট করলে ও আমাদেরকে এই অবজেক্টটাকে স্টোর করতে দেয় এবং সাথে সাথে আরেকটা কাজ করতে দেয়, অ্যারেতে ওটাকে আমরা ইউজ করতে পারি একটা অবজেক্টকে। এবং অ্যারেতে ইউজ করলে আরও কিছু বাড়তি সুবিধা ওর কাছে আছে যে সুবিধাগুলোকে আমরা এনাবেল করতে পারি এটা ইউজ করার ফলে। তো আরও কথা বলছে, টু অ্যাপ্রিসিয়েট দিস অটোমেশন ফিচার কনসিডার হোয়াট ইউ আদারওয়াইজ নিড টু ডু ইন অর্ডার টু স্টোর অ্যান অবজেক্ট। সাপোজ ইউ উইশ টু স্টোর অ্যান অ্যারে লিস্ট অবজেক্ট। To do this, you need to store all the elements in the list. Each element is an object that may contain other object. As you can see, this would be very tedious process. যেটাতে যেটা বোঝানো হয়েছে, যদি আমরা অনেকগুলো অবজেক্ট অ্যারে লিস্টে অ্যাটাচ করতে চাই, সো ডিটেলটি যদি আমরা অ্যাটাচ করতে চাই সেক্ষেত্রে যেটা হবে বেশ কিছু প্রবলেম ক্রিয়েট হবে আমাদের, বা আমাদেরকে ম্যানুয়ালি আরও বেশ কিছু কাজ করে আসতে হবে। তো যদি আমরা এটার মধ্যে সিরিয়ালাইজেবল যে ইন্টারফেসটা আছে এটাকে যদি আমরা ইমপ্লিমেন্ট করি তাহলে আমাদের বাড়তি কাজগুলো করার দরকার নাই, ও নিচ থেকে সেটাকে আমাদেরকে করে দেবে। যেমন এখানে বলছে, ফর্চুনেটলি ইউ ডোন্ট হ্যাভ টু গো থ্রো ইটস ম্যানুয়ালি আমাদের দরকার নেই করা। জাভা প্রোভাইডস আ বিল্ট ইন মেকানিজম টু অটোমেট দ্য প্রসেস অফ রাইটিং অবজেক্ট। দিস প্রসেস ইজ রেফার্ড অ্যাজ অবজেক্ট সিরিয়ালাইজেশন। সো এই সিরিয়ালাইজেশন প্রসেসটাই আমরা এই সিরিয়ালাইজেবল ইন্টারফেস থেকে পেয়ে থাকি, হুইচ ইজ ইমপ্লিমেন্টেড বাই দ্য অবজেক্ট আউটপুট স্ট্রিম ইন কনটেক্সট। দ্য আদার প্রসেস অফ রিডিং অবজেক্ট ইজ রেফার্ড অ্যাজ অবজেক্ট ডিসিরিয়ালাইজেশন, মানে ডিসিরিয়ালাইজেশন করেও আরেকটা সিস্টেম আছে, হুইচ ইজ ইমপ্লিমেন্টেড মেথড অবজেক্ট আউটপুট স্ট্রিমে সেটাকে ব্যবহার করা হয়। যেমন এখানে আমাদেরকে একটা উদাহরণ দিয়েছে যে এটা একটা পাবলিক ক্লাস নাম সি ইমপ্লিমেন্ট করছে জাভা আইও সিরিয়ালাইজেবলকে, কিছু নর্মাল ভ্যারিয়েবল দিয়েছে, এটার মধ্যে আবার বলছে প্রাইভেট ট্রানজিয়েন্ট এ v3, মানে এটা ভ্যারিয়েবল নিউ এ, মানে এই যে ক্লাসটাকে কল করছে। তো এই যে ক্লাসটা, এই ক্লাসটা হচ্ছে নট সিরিয়ালাইজেবল আর এই ক্লাসটা হচ্ছে সিরিয়ালাইজেবল। এখন বলতেছে হোয়েন অ্যান অবজেক্ট অফ সি ক্লাস ইজ সিরিয়ালাইজ অনলি ভ্যারিয়েবল v1 ইজ সিরিয়ালাইজড। তার মানে এই যে v1 নামে যে ভ্যারিয়েবলটা আছে এটা কি শুধু সিরিয়ালাইজ করতেছে, ভ্যারিয়েবল b2 ইজ নট সিরিয়ালাইজ বিকজ ইট ইজ স্ট্যাটিক ভ্যারিয়েবল। সো বলতেছে এই b2 নামে যে ভ্যারিয়েবলটা আছে এটা নট সিরিয়ালাইজ, এটা সিরিয়ালাইজের সুবিধা পাবে না বিকজ অফ স্ট্যাটিক। ওকে, অ্যান্ড ইজ নট ইট ইজ স্ট্যাটিক ভ্যারিয়েবল, অ্যান্ড ভ্যারিয়েবল v3 ইজ নট সিরিয়ালাইজেবল বিকজ ইট মার্ক অ্যাজ ট্রানজিয়েন্ট। এটা ট্রানজিয়েন্ট নামে একটা মার্কার আছে আমাদের এখানে। সো ট্রানজিয়েন্ট যদি থাকে তার মানে এইটাও সিরিয়ালাইজেবল না। If B3 are not marked transient, a Java IO not serializable exception would be occur. যদি আমরা এখানে ট্রানজিয়েন্ট শব্দটা না ব্যবহার করতাম তাহলে এটাকে নিয়ে যে ফার্দার কোনো কাজ করতে যেতাম তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ও নট সিরিয়ালাইজেবল এক্সেপশন থ্রো করতো, বলতো যে তুমি যে ক্লাসটাকে আমার এখানে ইমপ্লিমেন্ট করছো ওই ক্লাসটা সিরিয়ালাইজেবল করা নাই, তো যার কারণে ও ওকে নিয়ে কাজ করতে পারবে না, এক্সেপশন থ্রো করবে। তাহলে এখানে আমরা দেখি যে সিরিয়ালাইজিং অ্যারে বলছে অ্যান অ্যারে ইজ সিরিয়ালাইজেবল ইফ অল ইটস এলিমেন্ট আর সিরিয়ালাইজেবল। তার মানে একটা অ্যারে যদি আমরা বানাই এবং এই অ্যারেটার মধ্যে যদি আমরা সব সিরিয়ালাইজেবল অবজেক্ট ইউজ করি তাইলে অটোমেটিক এই অ্যারেটাও সে সিরিয়ালাইজেবল হয়ে যাবে।
an entire array can be saved into a file using write object and later can be restored using read object মানে এটা পুরো অ্যারেকে আমরা একটা অবজেক্ট আকারে নিয়ে আসতে পারবো এবং অবজেক্ট আকারে সেটাকে রিড করতে পারবো তো এখানে দেখেন আমাদেরকে দেখাইছে একটা ক্লাস নিয়েছে টেস্ট অবজেক্ট স্ট্রিম অ্যারে এটা হচ্ছে তার মেইন মেথড সো মেইন মেথডের মধ্যে থ্রো করা হয়েছে ক্লাস নট ফাউন্ড এক্সেপশন এবং আইও এক্সেপশন তারপর ভেরিয়েবল ধরছে ইন্টিজার অ্যারে নাম্বারস কিছু ভ্যালু দেন স্ট্রিংস অ্যারে কিছু ভ্যালু তার মধ্যে ওকে এবার দেখেন বলছে অবজেক্ট আউটপুট স্ট্রিম আউটপুট নিউ অবজেক্ট আউটপুট স্ট্রিম নিউ ফাইল আউটপুট স্ট্রিম এবং তার মধ্যে আমরা দিচ্ছি অ্যারে ডট ড্যাট ডট ট্রু তার মানে অ্যারে ডট ড্যাট নামে একটা ফাইল আসবে যে ফাইলের মধ্যে আমরা এটাকে রিড করব তো ফাইল আউটপুট স্ট্রিম এখানে ট্রু দিয়ে এটাকে রিডিং মোডে আছে এটা বলা যায় সরি রাইটিং মোডে আছে এটাকে মিন করে হ্যাঁ আচ্ছা দেন এখানে আমরা বলতেছি আউটপুট মানে এই যে ভ্যারিয়েবলটা ডট রাইট অবজেক্ট আমরা অবজেক্ট লিখব কি নাম্বার তার মানে এই অ্যারেটাকে ওটার মধ্যে আমরা পুশ করলাম অ্যাজ লাইক আমরা এই স্ট্রিংয়ের অ্যারেটাকেও এটার মধ্যে পুশ করলাম দেন আবারও আমরা বলতেছি ট্রাই এবার আমরা লিখব অবজেক্ট ইনপুট স্ট্রিম তার মানে এতক্ষণ তো আমরা এটাকে লিখলাম লিখে এটাকে বাইর করে দিলাম মানে আমার ডেস্কটপে বা আমাদের কম্পিউটারে কোনো একটা জায়গায় নিয়ে আসলাম এবার আমরা এটাকে রিড করব সো রিড করার জন্য আমরা বলবো ফাইল সরি অবজেক্ট ইনপুট স্ট্রিম ঠিক এক অবজেক্ট ইনপুট স্ট্রিম নিউ ফাইল ইনপুট স্ট্রিম অ্যারো ডট ড্যাট যে ফাইলটা আমরা এখানে বানাইছি বা রাইট করছি ঠিক সেই ফাইলটাকে এখানে আমরা পড়তেছি দেন এখানে বলতেছি ইন্টিজার নিউ নাম্বারস ইনপুট ডট রিড অবজেক্ট তার মানে ইনপুট থেকে আমরা রিড অবজেক্টকে রিড করব এবং এটা কি টাইপের দেখেন সেই টাইপটা কিন্তু আমরা আগে কাস্ট করে দিয়েছি না তা নাহলে কিন্তু সে বুঝবে না যে এই ডাটাগুলো কী টাইপের আছে এটার মধ্যে তো এই জন্য আমরা কাস্ট করে বলে দিয়েছি এটা একটা ইন্টিজারের অ্যারে তাহলে সে রিড করে এই ডাটাগুলোকে এই ভেরিয়েবলে স্টোর করবে অ্যাজ লাইক এটা একটা স্ট্রিং অ্যারে এই জন্য আমরা এখানে বলে দিয়েছি স্ট্রিং অ্যারে এবার ডান সো এটা এই ভেরিয়েবলে আসবে এবার আবার সেই একটা করে পড়বো সো ওই যে সেই ফর লুপ যে লেংথ আই প্লাস প্লাস সিস্টেম নাম্বারস ডট আই সো আই দিলে যেটা হবে আর ভ্যালু থেকে যেহেতু 0 1 2 আর আমরা জানি অ্যারেও 0 1 2 থেকে কাউন্ট হয় তাহলে এরকম 0 1 2 এরকম করে লেংথ পর্যন্ত এটাকে কাউন্ট করবে এই হলো এটা এখানকার ব্যাপার আর কি তারপর টপিকটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস ফাইলস তো জাভা প্রোভাইড দ্য র্যান্ডম অ্যাক্সেস ফাইল ক্লাস টু অ্যালাউ data to be read from and write to any location in the file. All of the stream you have used so far are known as read-only or write-only stream. আমরা এতক্ষণ যে স্ট্রিমগুলো ইউজ করলাম একটা স্ট্রিম দিয়ে আমরা শুধু রাইট করতে পারি আর একটা স্ট্রিম দিয়ে আমরা রিড করতে পারি তাই তো নাকি এমন তো হয় না যে একটা স্ট্রিম দিয়ে আমরা রাইটও করছি আবার রিডও করছি তাই না সো এটাই বলতেছে তো দিস স্ট্রিম ক্লাস আর sequential stream মানে এখন আমরা যেটা সম্বন্ধে জানছি so a file that is opened using a sequential stream is called a sequential access file so the content of the sequential access file cannot be updated এটাকে আপডেট করা যাবে না however it is often necessary to modify the ফাইলকে মডিফাই যদি করা দরকার না পড়ে তখন পর্যন্ত আপডেট করা যাবে না So Java provides random access file class to allow data to be read from and write to any location in a file. তো এই জন্যই আমরা র্যান্ডম অ্যাক্সেস ফাইলটাকে ইউজ করব যেটার মাধ্যমে একসাথে আমরা ফাইল রিড এবং রাইট করতে পারবো এবং যে কোনো লোকেশন থেকেও সেটা পিক করতে পারবো যে কোনো লোকেশনে সেটাকে আমরা পাঠাতেও পারবো মানে সেভ করতে পারবো A file that is open using random access file class is known as random access file. মানে এই র্যান্ডম অ্যাক্সেস ফাইল দিয়ে আমরা যেই ক্লাস দিয়ে আমরা যে ফাইলগুলোকে ওপেন করবো সেটাকে র্যান্ডম অ্যাক্সেস ফাইল বলে ওকে তো র্যান্ডম অ্যাক্সেস ফাইল ক্লাস ইমপ্লিমেন্ট দ্য ডাটা ইনপুট ডাটা আউটপুট ইন্টারফেস তো ডাটা ইনপুট ইন্টারফেস ডিফাইন দ্য মেথড ফর রিডিং দ্য প্রিমিটিভ টাইপ ভ্যালুস অ্যান্ড স্ট্রিং তার মানে ঘটনা কিন্তু এখানে আছে প্রিমিটিভ টাইপ এবং স্ট্রিংকেই সে এখানে পড়তে পারবে এবং ঠিক আউটপুটও করতে পারবে এগুলাকেই যেখানে বলছে রাইট ডাবল স্ট্রিং এগুলোকে হ্যাঁ when creating a random access file you can specify one or two modes একটা হচ্ছে আর একটা হচ্ছে rw r মানে হচ্ছে read rw মানে হচ্ছে read and write so mode r means the streaming is read only and rw indicate the stream allowed both read and write যেমন এইভাবে মানে পাইথনে স্টাইলে করতে হয়
যে র্যান্ডম অ্যাক্সেস ফাইল, একটা ভ্যারিয়েবল নিউ র্যান্ডম অ্যাক্সেস ফাইল, আমরা ফাইলটাকে ওপেন করলাম, এই পাশেই আমরা বলে দিলাম যে এটাকে আমরা কী করতে পারবো। সো যদি আমরা আর দেই তাহলে শুধুমাত্র রিড করতে পারবো, এটার মধ্যে আমরা রাইটের যত অপারেশন লিখবো তত ইরর আসবে। আর RW যদি আমরা ইউজ করি তাহলে আমরা রিডও করতে পারবো, সাথে সাথে আমরা রাইটও করতে পারবো। সো এইটাই মিন করতেছে যে চাইলে আমরা এই র্যান্ডম অ্যাক্সেস ফাইল ক্লাসটাকে ব্যবহার করতে পারি আলাদা আলাদা স্ট্রিম ব্যবহার না করে আর কি। হ্যাঁ।